শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে থাকছি কাজী রওশন আর সাকি। থাকছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল অপরাজিতা সাকি। শুভ সকাল, অনেক ধন্যবাদ। অপরাজিতার নামটা কেন দিলাম বলো তো? হ্যাঁ, আমি আজকে যে পোশাকটি পরে আছি নিরপরাজিতার মতো লাগছে সেটা তোমাকে। রঙের জন্য তুমি বলেছো, তবে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে মেয়েরা মনে হয় একটু অপরাজিতাই হয়ে থাকে। তুমি কি বলবে? অবশ্যই তাই। মা, বোন এবং প্রিয় সহকর্মী, তুমি আমার পাশে বসে আছো। তোমাদের জীবনের অগ্রযাত্রা অবশ্যই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ। বিশেষ মানুষ রয়েছেন আমাদের সঙ্গে। চলো তার সঙ্গে আজকে সমুদ্র অভিযানে যাব, কারণ তিনি সমুদ্র খাতের একজন অভিজ্ঞ পেশাজীবী। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মেরিন সার্ভেয়ার, কনসালটেন্ট ও বিচিং মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল স্যার। জি, শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব কৃতজ্ঞ যে আপনারা আমাকে আপনার সাথে সংযোগ করেছেন, এবং যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে অফুরন্ত শুভেচ্ছা। স্যার, কেমন যাচ্ছে আপনার এখনকার সময়? না, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার স্পেশালি কাজকর্মে আমি ব্যস্তই থাকি এবং সময়টা অনেক সোশ্যাল ওয়ার্কের কাজে লাগাই। তো আমি মানে ভেরি এক্সাইটেড এবং অ্যাবাউট দ্য লাইফ, যেটা আমি এখন পার্সু করছি আর কি। আগে তো সেল করতেন স্যার, এখন তো বোধহয় সেটার সঙ্গে একটু দূরত্ব আছে। সেল আগে করতাম আমরা, আপনার 14 বছর আমি সেল করেছি। আচ্ছা। বাট আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ, কারণ সেই সময়ের মধ্যে যদি আপনি এক্সিট না করেন তাহলে যেটা হয় যে ইউ বিকাম এ সি ডগ। আপনি ফিরে আসার যে আপনার একটা সম্ভাবনা অনেক কমে যায় আনটিল ইউ রিটায়ার। ধরুন আমাদের তো কোনো রিটায়ার এজ নেই, আপনার একটা সার্টিফিকেট অফ কম্পিটেন্সির উপরে বেসিস করে আপনি জাহাজে চাকরি করেন। ইফ ইউ আর মেডিকেলি ফিট 70-80 বছর পর্যন্ত আপনি সেল করতে পারেন। আচ্ছা। সো সেখানে এজের কোনো লিমিটেশন নেই। ইট ইজ দ্য ফিটনেস, এটা আমার জানা ছিল না। মেডিকেল ফিটনেস এবং আপনার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি। বিকজ আমরা যে সার্টিফিকেটটা নেই, যেমন আপনি মাস্টার সার্টিফিকেট নিলেন, আপনি একটা সাবজেক্ট নিয়েছেন, এটার কোনো রিনিউ দরকার নেই, কিন্তু আমাদের কিন্তু এটা সার্টিফিকেট অফ কম্পিটেন্সি প্রতি 5 বছর পর আপনাকে রিনিউ করতে হবে। বিকজ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড অফ শিপিং ইজ চেঞ্জিং, এবং সেই চেঞ্জের সাথে আপনি আর ইউ দেয়ার, সেই জন্য আপনার এই রিনিউর প্রসেসটা দরকার, এবং মিনিমাম আপনাকে 2 বছর চাকরি করতে হবে, তাহলে আপনার সার্টিফিকেটটা অটোমেটিক রিনিউ হবে। বাট দেয়ার আর লট অফ চেঞ্জেস, ডিজিটালাইজেশন এবং এনভায়রনমেন্টাল যে ইস্যুসগুলি আছে, এগুলির উপরে আমরা হাই প্রোফাইল কোর্স করি টু রিনিউ দ্য সার্টিফিকেট। এই জন্য আমরা বলি আমাদেরটা হলো সার্টিফিকেট অফ কম্পিটেন্সি। আপনি যতদিন কম্পিটেন্ট থাকবেন ততদিন আপনি জাহাজে সেল করতে পারবেন, আর যদি আপনি কম্পিটেন্ট হবেন না, ইউ ক্যানট সেল। স্যার, আপনার বর্ণাঢ্য জীবন রয়েছে সমুদ্র খাতে, এবং বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চল রয়েছে, তার কার্যক্রম সম্পর্কে, আপনার ভূমিকা, সবকিছু সম্পর্কে আসলে স্যার আমরা আজকে জানবো একে একে। শৈশব সম্পর্কে একটু জানতে চাই। আপনার জন্ম তো চট্টগ্রামে, কেমন ছিল স্যার? চট্টগ্রামে জন্মগ্রহণ, তখন তো আর দেখিনি কেমন ছিলেন। বাট আমার বাবা যেহেতু রেলওয়েতে চাকরি করতেন, চাকরির সুবাদে উনি ভৈরব বাজারে ছিলেন, এবং সেই ভৈরবে আমার ওঠা এবং বড় হওয়া, এবং স্কুল লাইফটা আমার কিশোরগঞ্জে। জি, এটা তখন ছিল ময়মনসিং, এখন কিশোরগঞ্জ হয়েছে। এবং সেখানকার রেল স্কুলের আমি ছাত্র। ছোটবেলায় সবাই বলে দুষ্টই ছিলাম, আমার মনে হয় না কেউ বলেছে যে আই ওয়াজ ভেরি সোবার গাই। খেলাধুলা ওয়াজ মাই ভেরি হাই ইন্টেনশন। আমার লেখাপড়ায় তত মন ছিল না, বাট স্পোর্টি ছিলেন অনেক। জি, স্পোর্টি ছিলেন। স্পোর্টি ছিলাম, লেখাপড়ায় ভালো ছিলাম, বাট এত কনসেন্ট্রেট করে নেই লেখাপড়ার দিকে। বাট সেটাই আমার জীবন। এবং আপনি একটা ডিসিপ্লিন লাইফের মধ্য দিয়ে আসলে গিয়েছেন, যতটুকু জানতে পেরেছি, যেটা আপনার পরবর্তী লাইফে। কিন্তু আমরা প্রথম লাইফ যেটা ছিল, আই এম ভেরি গ্রেটফুল টু মাই স্কুল টিচার্স। কারণ আমার ফাদার একটা একান্নবর্তী পরিবারের মানুষ ছিলেন, ওনারা হি হ্যাড টু টেক কেয়ার অফ দ্য বিগার ফ্যামিলি। যার কারণে আমাদের যে আমরা 3 ভাই 4 বোন ছিলাম, হি ডিড নট হ্যাভ মাচ টাইম আমাদের দেখার জন্য। আমাদের বাট আমার মা ছিলেন আসলে শিক্ষিত মহিলা, এবং শি ওয়াজ খুব শিক্ষানুরাগী ছিলেন, উনি খুব কালচারাল ছিলেন, নিজে অনেক সুন্দর গানও গাইতেন, অনেক গজলও গাইতেন। সো আমরা মানে ব্রুড অ্যান্ড গ্রুমড থ্রু হার। বাট ফাদারের যেটা কন্ট্রিবিউশন ছিল যে হি ওয়াজ এ গার্জিয়ান, দ্যাটস ইট। আমরা ওয়াজ লাকি যে আমি যে স্কুলে পড়তাম সেখানে দেওয়ার সাম ব্রিলিয়ান্ট টিচার্স, যারা আজকে হয়তো যখন আমি কারোর জন্য দোয়া করি ওনাদের নামটা আমার সামনে চলে আসে, কারণ দে পিক মি আপ। নট দ্যাট আমার প্যারেন্টস চেয়েছেন যে আমি ভালো এডুকেশনে যাই বা হায়ার এডুকেশনে যাই, তো ওই টিচারে আমার পিক আপ করে আমাদের কি আমাদের একটা
গ্রুপ ছিল, ওই স্কুল থেকে প্রতি বছরই 10 থেকে 12 জন করে ক্যাডেট কলেজে যেত, এবং প্রতি বছরই 5 এবং 8-এ অ্যাটলিস্ট 10 জন 20 জন বৃত্তি পেত। এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ভৈরব রেলওয়ে স্কুল ওয়াজ ভেরি ফেমাস, এবং সেই সুবাদেই কিন্তু আমার ক্যাডেট কলেজে আসা। এবং যেদিন আমরা চান্স পেলাম তখন আমার ফাদার জানতে পারলেন যে আমি ক্যাডেট কলেজে যাচ্ছি, এবং টিচার এসে বললেন যে চৌধুরী সাহেব আপনার ছেলে এখন ক্যাডেট কলেজে যাবে। বাহ, সো দ্যাট ইজ হাউ ইট ইজ, এন্ড আই ওয়াজ দ্য সেকেন্ড বয় আমার এন্ট্রি এক্সামে। সো আই ওয়াজ ফুললি অন স্কলারশিপ। সত্যি স্যার, আসলে সেই সময় তো এই জন্যই আমরা সবসময় যেটা শুনে থাকতাম আমাদের বাবা মার কাছে, অবশ্যই আমরা এখনকার শিক্ষকদের প্রতি সেই শ্রদ্ধা রেখেই বলছি, সেটা হচ্ছে বাবা মার সঙ্গে সঙ্গে আসলে তাদের একটা অবস্থান ছিল। এবং আপনার যে ইমোশনটা আজকে আমরা দেখতে পেলাম, সত্যি আপনার সেই শিক্ষকদের প্রতি আমাদেরও শ্রদ্ধায় মাথা নুয়ে আসছে। ভীষণ কৃতজ্ঞতা আসলে তাদের প্রতি না থাকলেই নয়। স্যার, ছোট্ট করে আপনার সম্পর্কে একটু দর্শকদেরকে জানাতে চাই, তারপরে এই সুন্দর গল্পে আবার আমরা ফিরব। ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী বাংলাদেশের সামুদ্রিক খাতের একজন অত্যন্ত অভিজ্ঞ ও বহুমাত্রিক পেশাজীবী। তিনি বর্তমানে MITI এন্টারপ্রাইজ ও শিপিং এর চেয়ারম্যান, BMMOA এর প্রেসিডেন্ট এবং BSBRA এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 1977 সালে সিফিয়ারার হিসেবে কর্মজীবন শুরু করে তিনি বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানিতে কাজের মাধ্যমে জাহাজ পরিচালনা, কার্গো অপারেশন ও ম্যানেজমেন্টে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন। পরে পোর্ট ক্যাপ্টেন হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরিবেশসম্মত রিসাইক্লিং এবং আন্তর্জাতিক মান অর্জনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও তিনি সক্রিয় ছিলেন। IMO MEPC অধিবেশনে অংশ নিয়ে 2009 সালে হংকং কনভেনশন প্রণয়নে অবদান রাখেন। পাশাপাশি প্রশিক্ষণ, পরামর্শক কার্যক্রম ও একটি সামুদ্রিক ম্যাগাজিনের মাধ্যমে তিনি এখনও এই খাতে অবদান রেখে চলেছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, বর্ণাঢ্য জীবন যেটি আমরা বলছিলাম, আমরা অবশ্যই প্রত্যেকটা জায়গায় টাচ করবার চেষ্টা করবো। এই 1 ঘন্টায় জানি না কতটুকু আসতে পারবো। শৈশবে ছিলাম স্যার, যেটি বলছিলেন যে বাবা মা হয়তো সেই পড়াশোনা কি হচ্ছে, কোন ট্র্যাকে যাব, এত কিছু নিয়ে ভাববারও প্রয়োজন ছিল না, যেটা আসলে শিক্ষকরা করে দিচ্ছিলেন। শিক্ষকরা সেই সবসময় সেই ভূমিকায় আসলে ছিলেন। ক্যাডেট কলেজে যখন আপনি চান্স পেলেন তখন আপনার পরিবার জানলো যে আপনি ক্যাডেটে পড়বেন। আপনার কি মতামত ছিল? আপনি তো জানতেন এটা একটা ডিসিপ্লিন লাইফ, পরিবার থেকে দূরে থাকতে হবে। অনেস্টলি আমি ক্যাডেট কলেজ সম্বন্ধে আমার তেমন আইডিয়া ছিল না। আমি এটা জানতাম যে একটা মিলিটারি সিস্টেমের উপরে, একটা রেজিমেন্টাল সিস্টেমের উপরে একটা চলে, বাট তখন তো রেজিমেন্টালের এক্সটেন্টেড কতটুকু এটা আমার নলেজ ছিল। বাট আই ওয়াজ হ্যাপি, কারণ আমাদের স্কুল থেকে প্রতি বছরই ওখানে ছেলে যায়, আমার সিনিয়র ছিল, আমার ব্যাচমেটও ছিল। তো আমরা 4-5 জন, যদি আমি চিটাগাংয়ের ছেলে, বাট অনেকে হয়তো বলে যে আপনি জেনেরায় কেন গেলেন। আসলে রেলে আমরা স্কুলে যারা পরীক্ষা দিয়েছি এরা সবার বাড়ি ছিল খুলনা না হলে যশোরের দিকে। ফর্ম ফিল আপ করেছেন আমার সেই টিচার আব্দুর রহমান সাহেব, উনি আমাদেরকে সবাইকে জেনারেল ক্যাডেট কলেজে দিয়ে দিচ্ছেন। সো দ্যাট ইজ হাউ আই এন্ডেড আপ, মানে চিটাগাংয়ের ছেলে হয়ে বর্ন এন্ড বর্ড আপ ইন ভৈরব বাজার, এন্ডেড আপ ইন জেনারেল ক্যাডেট কলেজ। সো একটু ভয় ছিল, বিকজ এটা আমার কাছে মানে ধারণা ছিল যে এটা একটা ডিসিপ্লিন এন্ড মিলিটারাইজ লাইফ। কারণ আমরা তো ধরুন আমাদের তখন একটা বন্ড সাইন ছিল, আমার মনে আছে। আমার ফাদার জিজ্ঞাসা করলো যে তুমি আর্মিতে যাবা কিনা, আমি কোনো অসুবিধা নেই। তো উনি বন্ড সাইন করেছেন। তখন আমরা যাওয়ার পরে আমি বুঝলাম যে লাইফ ইজ নট দ্যাট হোয়াট আই থট। ইট ইজ এ ভেরি রেস্ট্রিক্টেড লাইফ, ভেরি ডিসিপ্লিনড লাইফ, এবং লট অফ রেগুলেশনস। যেমন আমরা মফস্বল থেকে আমরা গেছি বাংলা স্কুল থেকে, উই হ্যাড ট্রেমেন্ডাস সেটব্যাক ইন এ সেন্স কমিউনিকেশনটা, মিডিয়াম ওয়াজ ইন ইংলিশ। আমরা 2-3 বছর স্ট্রাগল করেছি টিল ক্লাস 9 পর্যন্ত, টু রিয়েলি ব্রিং আউট উইথ আওয়ার মেরিটস। আমাদের মেরিট ক্রিসির প্রকাশটা ততদিন পর্যন্ত পায়নি। বাট যখন ম্যাট্রিক পরীক্ষা হয়েছে আফটার লিবারেশন, তখন উই অল কেম আপ, বিকজ দ্যাট ওয়াজ দ্য টাইম যে আসলে আমাদের যারা ট্যালেন্ট ছিলেন বা যারা ভালো ভালো ছিলেন, দে অল কেম আপ। এবং দেখা গেল যে যশোর বোর্ডে আমরা 20 জনের মধ্যে 25 জনে আমরা স্ট্যান্ড করেছি এক সিরিয়াল এক থেকে। তখন আপনার দ্যাট ইজ দ্য টাইম বেসিক্যালি উই গট ম্যাচিউরড, মানে উইথ দ্য সিস্টেম অফ ক্যাডেট কলেজ। এটা 2-3 বছর লেগেছে। এবং আমার মনে হয় তখন আমাদের গ্রুমের কোনো পার্ট ছিল না। বাট দিস ডেজ ধরেন বিকজ অফ দ্য নেট অ্যান্ড কারণে আপনি হয়তো দেখবেন যে অনেক ইনফরমেশন আপনি পাবেন হাউ দ্য লাইফ ইজ ইন ক্যাডেট কলেজ। বাট ইটস ডিসিপ্লিন, ইটস টাফ। স্যার, এই যে একটা দুরন্ত ছেলে একটা সিস্টেমেটিক পরিবেশে গিয়ে পড়লো না, একটা ডিসিপ্লিন লাইফ,
মনে হয়নি কখনো যে ব্যাক করি? হ্যাঁ, শুনেন, আসলে ব্যাক করার কোনো কথাটা scope ছিল না। আপনি তখনই চিন্তা করেন when you have a alternate way, বাট আপনি যখন সংসারে বড় ছেলে, you cannot turn back. True. You cannot turn back. এবং এটা আমার টিচারের যে বিরাট বড় একটা অবদান, জি। এটার মধ্যে একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অবমাননা। সো দিস হ্যাজ বাগ মি আ লট। আমার প্রথম বছর খুব সাফোকেটিং ছিল, কারণ আমি মানে একটা একটা দুরন্ত একটা life শৈশব দিয়ে একটা থেকে। life restricted লাইফের মধ্যে চলে আসাটা ওয়াজ ভেরি টাফ আস্ক, বাট উই গট ইউজ টু ইট। কারণ আপনি লাইফের সাথে ইউ হ্যাভ টু লিভ উইথ কম্প্রোমাইজ, এবং আস্তে আস্তে অনেকের কম সময় লাগছে, কিন্তু আমার এটা 2-3 বছর সময় লাগছে, সময় বিকজ লেগেছে। আই ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার, বিকজ আই ওয়াজ ইনভলভ উইথ এভরিথিং। বাট এখন দেখা গেল জন্য ইউ ক্যানট বি ইনভলভ ইন এভরিথিং, ইউ উইল বি ইনভলভ অনলি ওয়্যার তোমার যেখানে রিকোয়ারমেন্ট। দ্যাট তার ইজ মানে হাউ এই স্যার, সেগ্রিগেশনটা হ্যাজ রিয়েলি ব্লকড অনেক ক্যালিবার, অনেক ছেলে ব্লক করে আর্লি স্টেজে। আপনি হয়তো যখন সে একটা কিছু পছন্দ করে, আপনি যদি কোনো তাকে রেস্ট্রিক্ট করেন, বেসিক্যালি ইউ স্ম্যাশ হিজ ট্যালেন্ট। হয়তো আপনি আরেক দিক দিয়ে বেরিয়ে আসছেন, কিন্তু আপনার অরিজিনাল যে ট্যালেন্টটা ছিল সেটা আর প্রকাশ পায়নি। সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ ইন ক্যাডেট কলেজেস। ওকে। বাট অ্যাজ এ হোল ওভারঅল আমি মনে করি যে ফর মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি গিয়ে দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপশন এন্ড বেস্ট চয়েস। নিশ্চয়ই, নিশ্চয়ই। তার মানে স্যার এসএসসি পরীক্ষা দিলেন আপনি মহান মুক্তিযুদ্ধের পরেই। মহান মুক্তিযুদ্ধে একটা চমৎকার আপনার ভূমিকা রয়েছে, আপনি গোলা বারুদ তৈরি করেছিলেন তাদের সঙ্গে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে। গোলাবার তৈরি না, বেসিক্যালি আমরা যখন যুক্ত ছিলেন, স্যার। আমরা তো ধরুন ক্যাডেট কলেজ আমাকে বের করে দিয়েছে আপনার মার্চের প্রথম সপ্তাহে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমরা ওখানে আপনার স্পেশালি খাকি ড্রেসে আমাদের সমস্ত কর্মকাণ্ড ছিল, প্রিন্সিপাল চিন্তা করলেন যে আমরা ওদেরকে খাকি ড্রেসে পাঠাই, দ্যাট উইল সেভ দেম ফ্রম এনি অ্যাটাক অন দ্য ওয়ে। তো আমরা সারা রাত আমরা হাঁটতাম, দিনের বেলা গিয়ে আমরা কোনো একটা বাড়িতে বা কোনো একটা স্কুল বা কোনো, তখন অনেক ভ্যালুবল লোক ছিলেন, আচ্ছা। এরা আমাদেরকে শেল্টার দিতেন, এবং আবার রাত্রে আমরা হাঁটতাম। এইভাবে করতে করতে কোথাও হেঁটে কয়েক রাত হাঁটছি, তারপর হয়তো কিছু ট্রান্সপোর্ট পেয়েছি, তারপর কোথাও গিয়ে রেল পেয়েছি। এইভাবে কিন্তু আমরা এই যশোর থেকে চিটং পর্যন্ত অলমোস্ট 30 থেকে 40 জন ছেলে আমরা জায়গায় 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 জায়গায়, যারা আমরা ময়মনসিংহ গেছি, ময়মনসিংহে কিছুকে ড্রপ করছি, তারপর আমি এসে ভৈরব বাজারে আমরা 5-6 জন ড্রপ হয়েছি, তারপর বাকিরা কন্টিনিউ টিল চিটং। সো ইট ওয়াজ এ ভেরি টাফ আস্ক এট সাচ এ ইয়াং এজ, এত অল্প বয়সে। কিন্তু এখন আমি যখন চিন্তা করি, রিক্যাপ করি, আমি মনে করি যে ইট ওয়াজ এ ভেরি ভেরি টাফ আস্ক, এন্ড আমি উই ডিড নট ফিল ইট, জি। কারণ তখন আমরা একটা অন্য একটা জিলের মধ্যে ছিলাম। নিশ্চয়ই। জি স্যার, যেটি বলছিলেন যে সংসারের বড় সন্তান আপনি, এবং আমার খুব মানে অবাক লাগছিল যে এত ছোট বয়সে একটা দায়িত্ববোধ, আপনি যেটি বললেন যে আপনার আসলে কামব্যাক করার কোনো অপশন ছিল না, কারণ সংসারের বড় ছেলে যেহেতু আপনার একটা দায়িত্ব ছিল। এই যে দায়িত্বের যে বোধটা, মানে সেটাও এত ছোট বয়সে, সেটাও কি আপনি মনে করেন যে আপনার শিক্ষকরাই বপন করেছিল? না, কিছুটা শিক্ষক, কিছুটা আমার ফাদার, আচ্ছা। বিকজ মাই ফাদার ওয়াজ মাই আইডিয়াল। জি কারণ জি স্যার, আসলে বাবা মার অবদান তো অনস্বীকার্য, এবং এটা তো আসলে অস্বীকার করবার কোনো সুযোগ তো আমাদের নেই, এবং একই সঙ্গে আসলে এটা শোধ করবারও কোনো অপশন আমাদের আসলে কখনোই তৈরি হয়নি, কখনো তৈরি হবেও না। আমরা সারা জীবনই তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, এটি আসলে আমি normal। চিন্তা করেছি অ্যাবাউট মাই ফ্যামিলি, জি জি বাট মাই ফাদার থট অ্যাবাউট দ্য হোল ফ্যামিলি অফ জি, জি, 51 জি, পিপল। জি সো দ্যাট ইজ ওয়্যার আই লার্ন দেয়ার ইজ নো ওয়ে আই ক্যান কম্প্রোমাইজ। জি I have to start liking the cadet college জি before cadet college starts liking me. So that was the option I had. জি। So that is at a certain time when you are there, realization automatic ashe, and you learn through your parents or how they went through. So that's it. I mean, it is not a very big credible thing, but I had precedence. আমার সামনে precedence ছিল, আমার ফাদার ছিলেন। জি জি So it was very easy for me, basically. নিশ্চয়ই, হয়তো এখন আপনি সেই বয়সে কেন, but it was there in front of me. I just picked it up. জি। আসলে বাবা মা আমাদের শ্রেষ্ঠ ভালোবাসার একটা অংশ স্যার। মায়ের কথা একটু শুনতে চাই, যে মাকে নিশ্চয়ই আপনি মিস করতেন, এত পড়াশোনার মধ্যে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল আপনি মেনটেন করেছেন। আপনারা তো 3 ভাই। জি। জি, আর বাকি 2 ভাই কি আপনার ইমিডিয়েট ছোট নাকি বোনদের না, ছোট? we have gaps. আমার সেকেন্ড ব্রাদার গ্যাপ অলমোস্ট 6 years, তারপর সেকেন্ডের সাথে নেক্সট গ্যাপ ইজ অ্যারাউন্ড 4 years, তারপর বোনগুলি। দ্যাট ইজ হাউ ইট ইজ। এবং আমার মা খুব শিক্ষানুরাগী ছিলেন, জি
and she used to take care of her homeworks and সমস্ত লেখাপড়া এবং আমার জ্ঞান মানে আমি যতটুকু মনে রাখি যদি আমাদের কোনোদিন গায়ে হাত তোলেন নাই। আচ্ছা, আচ্ছা তাতেই কাজ হয়ে যেত। এত লক্ষ্মী বাচ্চা ছিলেন আপনারা। না, আমরা ভালো ছিলাম এই কারণে বিকজ উই রিয়েলাইজ দ্য সার্কামস্টেন্সেস দে ওয়ার দ্য ফ্যামিলিজ এবং দ্যাট ইজ অলসো আমাদেরকে অনেক মানে ইন্সপায়ার করেছে। উই আর বাউন্ড টু লিসেন। আমার ফাদার আমার মাকে অনুসরণ করতেন। জি, আমি জানি না স্যার আমার এই কথাটা বলাটা কতটুকু ঠিক হবে, সেটা হচ্ছে যে বাবা মার একটা বড় প্রাপ্তির জায়গা আমার এখনকার উপলব্ধি বা সবসময় আমাদের যেটা মনে হয় যে আপনি যে এই বয়সে এসেও যে একটা ফিল, যে একটা চোখের কান্না, যে একটা ইমোশন, এইটাই আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। আমরা জানি না যে আমাদের পরের জেনারেশন এইভাবে আমাদের জন্য ইমোশনাল হবে কিনা। No, they were example. They had led by example. আমাদের প্যারেন্টসরা they led by example, but it's very difficult now. এখন প্যারেন্টসরা মানে এক্সাম্পল হওয়া is a very tough ask. জি জি, সোশ্যাল ইকোনমিক কন্ডিশন বলেন, জিওপলিটিক্যাল কন্ডিশন বলেন, ওয়ার্ক এনভায়রনমেন্ট বলেন, সোশ্যাল লিভিং বলেন, ভেরি ভেরি ডিফিকাল্ট। সো আই ডোন্ট ব্লেম মডার্ন ডেজ প্যারেন্টসও আমি ব্লেম করি না, বাট আমার ফাদাররা বা মাদাররা দে ওয়ার এক্সেপশনাল পিপল। জি, নিশ্চয়ই They were very exceptional people because they had honesty 100% to their works. এবং একটা জিনিস আমি আমার ফাদার থেকে পেয়েছি, যেটা উনি আমার সবসময় বলতেন যে when you are given a task, put your 100%. Don't worry for the result. তুমি ওয়ারি করো যে তুমি তোমার এই কাজের প্রতি তুমি শতভাগ দিয়েছো কিনা, that should worry you, not what is the result. Failure, you made it, that is a different thing. Leave it on the সুপার নেচার উপরে ছেড়ে দাও, কিন্তু তুমি শুড বি কনসার্ন, ইউ শুড বি কনসার্ন দ্যাট ইউ হ্যাভ পুট ইউর 100% ইন এফোর্ট। যে জবটা তোমাকে দেওয়া হচ্ছে তুমি সেখানে দিয়েছো কিনা। সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম প্যারেন্টস এন্ড দিস ইজ হুইচ স্টিল আই এম কন্টিনিউইং। আমি এতগুলি কাজের সাথে ইনভলভ। সো হোয়াট আই এনি জব আই টেক, I try to make sure that I give my 100%. And I believe me, I'm least bothered whether it has made a success or it has made a failure. Not at all. কতগুলো হলে আপনার চিন্তা করেন যে why did I go wrong? Because you might see আমি অনেক সময় আর্টিকেল লিখি যে এগুলি নিয়ে আমি লিখি যে why did I go wrong or why do I go wrong? Why did you go wrong? So this we try to find out. It's very easy because একটা এই চলার পথের মধ্যে there are a lot of kinks and bends. Basically, some of the kinks are so sharp that I need to drive slow. Some bends are even bend, then you can go at a 60 mile speed. So এই জিনিসটা অ্যানালাইজ করা is very easy now. আর জীবনের পর্যায়ে এসে আমার মনে হয় যে the grooming, the blessing we had আমার স্পেশালি স্কুল টিচার থেকে I cannot forget. কারণ আমাদের একটা ব্যাচমেটি আছে, আমরা ভৈরব বাজার থেকে যারা আসছি, still we are together. Lot of them are retired secretary, retired generals. And we are all grateful. আমরা যখন একসাথে ঢাকায় হই, everybody moved to ভৈরব বাজার এবং আমরা গিয়ে ঘুরে আমাদের স্কুলটা দেখেছি, যদি এটা ভেঙে চলে এসেছে। রিমেম্বার দোজ টিচার্স। আচ্ছা, বিকজ ওনারা না হলে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম। নিশ্চয়ই না। প্রত্যেকটা মানুষের জীবনে আসলে শৈশব ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সারা জীবন সে তার পরিবার, সে তার যে এনভায়রনমেন্টে সে বড় হয়, সেইখান থেকে সে যা গ্রহণ করে সেটা সে আসলে জীবন ভরই আসলে কোনো না কোনোভাবে বহন করে চলে। চমৎকার একটা শৈশব ছিল। বাবা মা শিক্ষক সবার সান্নিধ্যেই আসলে বড় হওয়া। স্যার, একটু জানতে চাই যে 71 সালে আপনার একটা অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধে। আপনি সম্ভবত বোমা তৈরি করতেন, যদি ভুল না করে থাকি। বেসিক্যালি জিনিসটা ছিল যে আমরা ওই যখন পাকিস্তান আর্মিরা ভৈরব বাজার রেড করলো, সেদিন আমরা হোল ফ্যামিলি আমরা পায়ে হেঁটে একটা আপনার একটা গ্রামে চলে গেলাম, নারায়ণপুর বলে গ্রামটা। এবং সেই গ্রামে গিয়ে দেখলাম যে আসলে এত বিরাট বড় একটা যুদ্ধের ধামারুল চলতেছে, কিন্তু এখানে এটার কোনো এফেক্ট নাই। বিকেলবেলা ফুটবল খেলা চলতেছে, আচ্ছা, সকালে আরং বসতেছে, বিকেলে বাজার বসতেছে। সো হ্যাপি গোল মানে লাইফ ছিল। তারপরে ওখান থেকে পরে দেখা গেল যে কিছুদিন পর আর্মি ওইখানে অ্যাটাক শুরু করলো। তখন বুঝতে পারলাম যে ওখান থেকে যারা গ্রোন আপ ছিলেন তারা ওখান থেকে মুক্তিযুদ্ধে যাচ্ছিলেন বাই নৌকা দিয়ে, ওখান থেকে নদী দিয়ে ওরা ইন্ডিয়াতে যাচ্ছেন ট্রেনিং এর জন্য। তো সেই জন্য ওরা আবার ওখানে অ্যাটাক করলো। তো আমার ফাদার কি করলেন, সবাইকে নিয়ে ওনার এক কলিকের সাথে ম্যাগনার এক চর মধ্য বলে, মানে মধ্য চর একটা, ওইখানে আমরা চলে গেলাম।
সো দ্যাট ইজ অলসো অ্যানাদার ডিফারেন্ট ওয়ার্ল্ড। ওইখানে যে এত বিরাট বড় আমরা ভেগে আসলাম, এত শরণার্থী এদিক থেকে ওদিকে যাচ্ছে, গোলাগুলি হচ্ছে, কোনো ট্রেস নেই। আচ্ছা। সকালে আরং বসে, বিকেলবেলা বাজার বসে, বিকালে ফুটবল খেলা হয়। আই ওয়াজ ভেরি হ্যাপি। ওখানে ফুটবল খেলা হইতেছে, গোল্লা চোট হইতেছে, দাঁড়িয়ে বান্ধা হইতেছে, মানে অল গেমস উইচ আই ওয়াজ ইউজ টু, যেটা ক্যাটাক্লোজিক আর পারি নাই। আই এনজয়েড দ্যাম ফুল ফ্লেজড। তো হঠাৎ করে একদিন শোনা গেল যে মুক্তিযুদ্ধ আসছে, এদেরকে দেখতে যাবা নাকি? তো আমার যিনি বাড়িওয়ালা ছিলেন, উনি আবার ওনার নিজের নৌকো ছিলেন, যেহেতু শহর এলাকা, তো ওইখানে আপনার দে হ্যাভ দেয়ার ওন মিনস অফ ট্রান্সপোর্টেশন, নৌকা। তা আমরা ঠিক আছে যাবো। তো আমি গেলাম ওনার সাথে, গিয়ে আমরা উঠলাম। তো ওইটা একবার রেল লাইনের উপরে উঠছি। ওঠার পরে ওখানে দেখি যে আপনার এই ইন্ডিয়ান আর্মি আর এই মুক্তিযোদ্ধারা একসাথে। তা আমাদেরকে দেখে ওরা ধরলো, ধরে বলে আসো। আইসা আমাদেরকে ওরা কি করলো, ওদের যে মানে আপনার ম্যাগাজিনের যে বক্সগুলি ছিল, তারপরে কার্ট্রিজের বক্সগুলি ছিল, এগুলো আমার মাথার উপরে তুলে দিল, আমাদের তিনজনে, বলে এগুলি ক্যারি করো। তো আমি আর তো করার কিছু না, আমি দেখছি ওরা দুইজন করতেছে, আমিও ক্যারি করতেছি। তো করতে করতে আমাদেরকে ওরা সেই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটালো। হাঁটাই নিয়ে এক জায়গায় একটা রেল স্টেশনের কাছে গেল, গিয়া বললো যে এখানে থাকো, কালকে আবার আমরা মেকে মুভ। তা আমি কান্না শুরু করে দিলাম। তো আমার কান্না দেখে তখন ওই আপনার একজন দেখে বলে যে ছোট বাচ্চা কাঁদতেছে, ঠিক আছে তোমার তুমি যাও। তা আমি বলে আমি কেমনে যাবো, আমার সাথে তো এই দুইজন আছে। তো বলে আচ্ছা ঠিক আছে। তাহলে ওই দুইজনটা বলে যে তুমি যাও। তো বলে আমরা মানে ছুটে পেলাম। তো আমার অভিজ্ঞতা মুক্তিযুদ্ধ দেখতে গিয়ে আসলে উই হ্যাড এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমরা মুক্তিযুদ্ধ দেখছি, কিন্তু ইন্ডিয়ার আর্মি যে আমাদেরকে ক্যারি করেছে সেটাও অনুভব করলাম আর কি। সো দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স উইচ আই হ্যাড, আমি এখনো ভিভিডলি মনে রাখি। স্যার, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে পড়াশোনায় আবার ফিরে আসা, সেই সময়টা আসলে কেমন ছিল? দেখুন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু আমাদের ক্যাডেট কলেজে কল ছিল যাওয়ার জন্য, বাট মাই ফাদার অ্যান্ড মাই সেলফ আমরা বলছি যে আমরা যাব না, বিকজ দিস ইজ নট সেফ। তো যখন মুক্তিযুদ্ধ শেষ হলো, আবার কলেজ ওপেন হলো, কল করলো, তখন আমরা গেলাম। বাট তখন ইট ওয়াজ ডিভাস্টেশন, বিকজ আমাদের ক্যাডেট কলেজ 125 মাইল 25 একর এরিয়ার মধ্যে ছিল, এবং মেস মানে ওখানে ইট ওয়াজ এ আর্মির ক্যান্টনমেন্ট, সেমি ক্যান্টনমেন্ট ছিল। ওখানে আর্মস ডাম্প করা হচ্ছে। তারপরে ওইখানে আবার আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন, ওনাকে পাকিস্তানে মেরে ফেলছেন, আরো সাথে আরো 2টা টিচারকে মারছেন। তো এইগুলি নিয়ে একটা মানে খুব করুণ একটা সিচুয়েশন ছিল। বাট যেহেতু আমরা আমাদের হলগুলি ছিল, মানে বিল্ডিং ছিল, আপনার জিনিস হয়তো আসবাবপত্র ছিল না, ভাঙা ছিল, এবং সেখানেই স্লোলি সবাই তো একসাথে আসেনি। এর মধ্যে তো অনেক পাকিস্তানিও ছিলেন আমাদের ক্যাডেট কলেজে, আমারও ব্যাচমেন্ট অনেকগুলি ছিল। তো ওরা তো আর আসেনি। তো না আসার কারণে দেয়ার ওয়্যার লিটল বিট, যার নাম 300 ছিল, কমে এটা হয়তো 250 বা 225 জন হয়ে গেছে ছেলে। তো দিস ওয়ার ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউটেড, এবং খুব কুইকলি আর্মিরা নিজেরাই এটা টেক ওভার করে রিপেয়ার করে নর্মাল লাইফ শুরু হয়ে গেল ক্যাডেট কলেজের। এবং যেহেতু এটা আর্মির আন্ডারে ছিল, এবং সিনিয়র জেনারেল উনি ছিলেন এর চেয়ারম্যান, এবং তারা অল্প সময়ের মধ্যে নর্মাল লাইফ শুরু হয়ে গেল, নর্মাল ট্রেনিং শুরু হয়ে গেল, এডুকেশন শুরু হলো। যেসব টিচাররা মারা গেছেন, যারা ছিলেন না, তাদেরকে আবার রিক্রুট করা হলো, করে ইট ওয়েন্ট অন। স্যার, আপনি মেরিন একাডেমিতে ভর্তি হলেন, সেটা কোন সময়ের কথা? সেটা হলো আমরা যখন ক্যাডেট কলেজ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গেলে তো তখন সেই সময়কার আপনার 75 এর দিকে কান্ট্রি ওয়াজ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, বোথ পলিটিক্যালি এবং জব ফাইন্ডিং এর জন্য। তো তখন আপনার মেরিন একাডেমির একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, ওয়াই নট অ্যাপ্লাই, গেইন এক্সপিরিয়েন্স, অ্যাপ্লাইং ফর গেইনিং এক্সপিরিয়েন্স, নট ফর গেটিং অ্যাডমিশন। এই বেসে আমরা অনেক জায়গায়, আমরা হোল বাঞ্চ, আমরা ঢাকায় যারা ছিলাম, ঢাকায় যারা বন্ধু বান্ধব ছিল, সবাই বিভিন্ন ফার্মেসিতে অ্যাপ্লাই করেছি, বায়োকেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছি, এখানে করেছি, ওখানে করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, নট শিওর দ্যাট উইল মানে জয়েন, বাট গেটিং প্র্যাকটিস, যেটা ক্যাডেট কলেজ আমরা করি আর কি। বেসিক্যালি আপনার উইকলি টেস্টগুলি হয়, ইট ইজ প্র্যাকটিস, এটা আমাদের একটা হ্যাবিট। ওই থ্রুতে করতে করতে যখন মেরিন একাডেমির পরীক্ষাগুলো হলো, মেরিন একাডেমি ওয়াজ ভেরি ক্লেভার। যিনি ছিলেন আমাদের চিফ এডুকেশন অফিসার, এক ভদ্রলোক নুরুল আমিন স্যার, ভেরি ভেরি ট্যালেন্টেড ফেলো। উনি করলেন কি, এই সময় ওয়েটিং পিরিয়ডের মধ্যে ওনার প্রথম কল করলেন মেরিন একাডেমিতে জয়েন করার জন্য। তো যখন জয়েন করার জন্য বললো, তা আমি তখন ভৈরব থেকে তাড়াতাড়ি ঢাকায় আসছি। আমাদের ফ্রেন্ড যারা আছে, আমাদের ব্যাচে 10 জন, আমরা মিলিটারির জন্য স্টার্ট ব্যাচ ছিলাম, আবার ইয়ার জন্য যে মিলিটারি কখন কল করবে, সেকেন্ড বিএমএ বা থার্ড বিএমএ, ওটার জন্য। তো ওদের জিজ্ঞাসা করলাম তোরা কেউ যাবে কিনা, তো ওরা বলে যে ঠিক নেই। তো আমি আই ওয়েন্ট ব্যাক টু
বইয়ের বাজার গেলাম, আমার ফাদার বললো যে কি করবা, তা আমি বললাম তাহলে মেরিনে যাই না আর্মিতে যাব। তা আমার মা বলে আর্মিতে যাওয়া দরকার নেই, উনি স্ট্রেট ভেটো দিয়ে দিলেন, দিয়ে বললেন যে আর্মিতে যাওয়া দরকার নেই, কারণ শিবা যাবে। আর বললাম যে যেহেতু উনি শিক্ষিত মহিলা ছিলেন, তখন কু হচ্ছে, কাউন্টার কু হচ্ছে, এগুলি সম্বন্ধে উনি খুব জানতেন, ওয়াকিবহাল। আচ্ছা। হ্যাঁ, তা আমার ফাদার তো এসব নিয়ে ওয়ারি ছিলেন না। তো উনি আমরা বললো যে বাবা যেখানে যাও মিলিটারিতে যাও না। Safe আমি বললাম, থাকো। ঠিক আছে, ভেরি গুড। বিকজ আমার মামা এখনো মনে করতেছে যে আমি ছোটবেলার মধ্যে ডান পিটে আছি, ওখানে মিলিটারিতে গেলে কি আবার কি করে ফেলি, এটা ওনার একটা শঙ্কা ছিল। But আমি যে একটা চেঞ্জ ম্যান, মায়েদের ভয় তো সবসময় থাকে। একটা যে চেঞ্জ পার্সন হয়ে গেছি আফটার ইন্টারমিডিয়েট, প্রবাবলি শি ডিড নট রিয়ালাইজ। তখন মেরিনে যাওয়া ওয়াজ অলসো ভেরি টাফ ইন এ সেন্স, তখন এককালীন আপনাকে 10,000 টাকা দিতে হতো। জি, আমার ফাদারের খুব টাফ টাইম গেছে টু গেট দিস মানি। তো উনি আমার বারবার জিজ্ঞাসা করতেছে তুই যাবি কিনা। তাই আমি বললাম যে আমার তো আর কোনো অপশন নেই, আমি মেনে নিয়ে যাই। তখন উনি আমার বললেন, তখন উনি অনেস্টলি আমার বললেন যে আমার একটু ফিনান্সিয়ালি আছে। তাই তখন আমার মায়ে বললো যে ঠিক আছে, তুমি এতদিন যাদেরকে হেল্প করছো, বেটার ইউ গো অ্যান্ড আস্ক দেম, সি ইফ দে কাম ব্যাক। সো আমার ফাদার ডিড নট সে এনিথিং। উনি যাদের জন্য এতদিন খাটছেন বা কাজ করছেন সবারই জিজ্ঞাসা করছেন। ইট লুক লাইক যে ওদের সবারই আর্থিক অনটন ছিল, ডেসপাইট বিং দেয়ার ভেরি রিচ পিপল। সো দুটো লোক আমি এটার জন্য কন্ট্রিবিউট করেছি। এক হলো আমার নানি, আচ্ছা, যে বৃদ্ধ ছিলেন, ওনার কোনো সোর্স অফ ইনকাম ছিল না। উনি যেহেতু একজন পীর সাহেবের ওয়াইফ ছিলেন, ওনার ভক্তরা যেই উপটকন দিতেন ওটার উপরে চলতেন, উনি দিলেন 5,000 টাকা। আর আমার ছোট খালা ছিল আমার ইমিডিয়েট, উনি এক মিলিটারি মেজর ওয়াইফ ছিলেন, কিন্তু ভেরি স্ট্রিক্ট মেজর, কারণ উনি মান্থলি বাজেটটা দিয়ে দিতেন, জি, এর বাইরে কোনো পয়সা নেই। উনি ওখান থেকে কোনো বাজেটে যায়, ওখান থেকে 3,000 টাকা দিলেন। 8,000 বললেন যে এই দুইজনে প্রমিস করলো, আর কেউ বললো না। উনি ফিরে গেলেন। ফিরে গেলার পরে আমার বাপ বললো যে, যেটাকে আমরা খুব স্বাভাবিকভাবে নেই আর কি, যে নানি খালা এরা দিতেই পারেন, যদিও এটা আসলে স্বাভাবিক না। কিন্তু সাকি জি, শেষমেশ স্যার। আত্মীয় স্বজনরাই আসলে এগিয়ে আসলো। নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে উনি বললেন যে ঠিক আছে। তারপর উনি আবার চিন্তা করলেন যে আসলে ওরা দিতে পারবে কিনা, আমার ফাদারের মধ্যে এবার বোধহয় কে বললো। তো উনি আবার ফিরে আসলেন, ওরা ঠিকই দিয়ে দিচ্ছে। জি। উনি আমার 10,000 টাকা দিয়ে বললেন যে ঠিক আছে যাও, ফি আমানিল্লাহ। আমি রাত্রে ট্রেনে উঠে গেলাম। তো যেহেতু আমরা ক্যাডেট কলেজে পড়ছি, আমি তখন হ্যাড লিটল বিট অফ আইডিয়া যে মেরিন একাডেমিতে প্রথম দিন আপনি যখন জয়েন করেন, হিউজ অ্যামাউন্ট অফ র্যাগিং হয়, হিউজ অ্যামাউন্ট অফ র্যাগিং হয়, হিউজ অ্যামাউন্ট রেজিগনেশন হয়। এবং মেরিন একাডেমিতে আপনার নদীর উপরে গিয়ে ঢুকতে 1150 ফিট খেলে একটা জেটি লম্বা আছে, এই জেটি দিয়ে পুরোটা আপনাকে ফ্রক জাম্প দিয়ে, মাথায় ট্রাঙ্ক নিয়ে ফ্রক জাম্প দিয়ে যেতে হয়, দৌড়ায় যেতে হয়। আচ্ছা, ভেরি রিগরাস ওয়েলকাম, মানে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মেরিনার্স, এটা আপনাকে ওয়েলকাম করে। তখন আপনি যত তন্ত্র মন্ত্র নিয়ে যান, অল তন্ত্র মন্ত্র এভাপোরেট হয়ে যায়। আপনি একটা তন্ত্র আসেন, সেটা হলো সিনিয়র তন্ত্র। ওকে, সিনিয়র হলো আপনার তন্ত্র, আর কোনো মন্ত্র নাই। মন্ত্র ওনার যা বলে এটাই মন্ত্র, আর ওনার হলেন তন্ত্র। সো দ্যাট ইজ হাউ আমি লাস্ট, আমরা 10 জনেই, আমরা লাস্ট বোর্ড যেটা ছিল রাত্রে, ওটাতে আমরা সবাই হাজির হলাম। দেখে যায় 10 জন। সো উই ওয়েন্ট থ্রু অল দিস থিং। আর আমরা উই টুক ইট এজ এ ফান, কারণ আমরা তো যেহেতু একটা 10টা ব্যাচমেট একটা গ্রুপের মধ্যে। সো এন্ট্রি ওয়াজ টাফ, বাট উই কোপড ইট আপ, কারণ আমরা উই টুক ইট এজ এ লাইফ। এবং তো আমি আপনি চিন্তা বলেন যে দেয়ার ইজ নো টার্নিং ব্যাক। এন্ড স্পেশালি আমাদের এই ব্যাচের মধ্যে যতগুলি ছেলে ছিল, জি স্যার, 2 জন ছাড়া বাকি সবাই কিন্তু সংসারের বড় ছেলে। সো উই হ্যাড এ সিনিয়র গ্রুপ এবং সিনিয়র সিটিজেন গ্রুপ বলতাম আমরা আমাদের নিজেদেরকে। আমরা একটু সামনে একটু এগোতে চাই। আপনি নটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আপনি সেই সিদ্ধান্ত কখন নিলেন? না, এটা যখন আপনি মেরিট একাডেমিতে পরীক্ষা দেন, আপনার 2টা অপশন, আচ্ছা। আইদার ইউ বিকাম এন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে যান, অথবা নটিক্যাল ব্রাঞ্চে আসেন। তো যেহেতু আমার চোখ নটিক্যাল ব্রাঞ্চে যেতে হলে আপনার চোখ কিন্তু 6/6 লাগে, আচ্ছা, উইদাউট এন এক্সপেক্ট। এটা জাস্ট পাইলটের মতো, জিডি পাইলটের মতো, বিকজ ইউ নিড টু হ্যাভ এ শার্প ভিশন। সো এটা একমাত্র কারণ ছিল যে আমি নটিক্যালে গেছি। আর যাদের আইসাইট প্রবলেম ছিল, ওরা ইঞ্জিনিয়ারিং এ যেতে হয়েছে, বিকজ ওদের কোনো উপায় নেই। So that is one of, not that আমি সিলেক্ট করেছি, but by nature of my result and everything, I was 20th in the merit list. So ওখানে নটিক্যালে গেছে। এবং I feel great that I selected a very good profession, কারণ it gave me a scope to really explore the world in a bigger way. আপনি ক্যাপ্টেন হওয়ার পরে you explore the world in a bigger way, because you face all the music of life, জি, and you bounce it back. কিন্তু বাকি যারা ইঞ্জিনিয়ারিং কাজ করেন বা তারা করেন, তারা অনেক ডেডিকেশন দিয়ে মুভ দ্য হোল শিপ এন্ড এভরিথিং, বাট ওনাদের এই সার্কামস্টেন্সিয়াল যে প্রেশারগুলি, এগুলো ওনাদের নাই। আচ্ছা,
সো দিস ইজ দ্য ডিফারেন্স এন্ড দিস ইজ ভেরি এক্সাইটিং। কারণ আপনি এক একটা পোর্টে যাচ্ছেন, এক একটা পোর্টে এক এক রকমের পোর্ট আসতেছে, শত শত লোক আসতেছে, হাজার লোক কাজ করতেছে, এবং ইউ আর ট্রাইং টু সলভ দ্য ইস্যু অ্যান্ড রান দ্য মুভ দ্য শিপ। এইগুলি একটা বিরাট বড় একটা চার্ম, এন্ড ইফ ইউ টেক ইট এজ আ চার্ম, ইউ আর এ স্নেক চার্ম। শুরুর অভিজ্ঞতাগুলো কেমন ছিল স্যার, যদি ছোট করে একটু শুনি আপনার সেই শুরুর অভিজ্ঞতা। না, শুরুর অভিজ্ঞতা, আপনি যখন জাহাজে গেলেন, প্রথমে মেরিন একাডেমি থেকে বেরিয়ে আমি যখন জাহাজে ঢুকলাম, ঢোকার পরে প্রথম 6 মাস শুধু আমি টয়লেট ক্লিন করেছি। আচ্ছা, আমার যিনি চিফ অফিসার ছিলেন, উনি আমাকে ক্যাডেট হিসেবে প্রত্যেকটা টয়লেট সাফ করাতেন। ইট ইজ ওয়ান অফ দ্য কারণ হলো যে ডিগনিটি অফ লেবার, মানে আপনার ভিতরে যে আমিত্ব বা আপনার ভিতরে মানে কোনো কাজের প্রতি যে কোনো অনীহা যাতে না হয়। জব ইজ এ জব। এবং এই 6 মাস কিন্তু আমি আবার কান্না করেছি এই কারণে যে বিইং এ ফার্স্ট বয় এন্ড মেডালিস্ট ফ্রম দ্য একাডেমি, এসে আমি এই কাজ করতেছি, ইজ ইট হোয়াট ইজ ওয়ার্থ? আই শুড হ্যাভ গন ফর হায়ার স্টাডিজ। কিন্তু লাকিলি আই মেট ওয়ান অফ মাই সিনিয়র, আমার এই ক্যাডেট কলেজের এক সিনিয়র ছিলেন, ওনার সাথে আমার নিউ ইয়র্কে আমেরিকাতে এক পোর্টে মোস্ট প্রবাবলি সাভানাতে ওনার জাহাজে ছিল, আমাদের জাহাজে ছিল। তখন উনি, আমি শুনছেন যে আমি এরকম করতেছি, তো উনি আমার বললেন যে না, পুল আপ ইউর সক্স, ইংরেজিতে বললেন, পুল আপ ইউর সক্স, ডোন্ট ওয়েট ফর দ্য প্রফেশন টু স্টার্ট লাইকিং ইউ, ইউ বেটার স্টার্ট লাইকিং দ্য প্রফেশন। বিলিভ মি, দিস হ্যাজ বিন এ সেকেন্ড স্ট্রোক ইন মাই ব্রেন। আচ্ছা, যেটা একটা ছিল আমার ফাদার থেকে, and this was the second one, and then I never looked back. I was the youngest captain in the BSc. 27 years আমি জাহাজের ক্যাপ্টেন হয়েছি, which is very rare, because normally আপনার 30, 35, 40 বছর লাগে। কিন্তু আপনি 27ই হয়েছে। কারণ তখন অপরচুনিটি ওয়াজ দেয়ার, বিকজ আমি সেল করেছি তাড়াতাড়ি, টাইম শেষ করেছি তাড়াতাড়ি, পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে আমি যোগ্য হয়ে ডেডিকেশন নিয়ে আপনি আসলে আমি তখন নো টার্নিং ব্যাক, নো লুকিং ব্যাক হিয়ার এন্ড দেয়ার। আমি যতক্ষণ পর্যন্ত আমার এই পিনাকেল আমি না পৌঁছেছি, ততক্ষণ পর্যন্ত আমার কোনো রেস্ট নেই। আমি যেদিন পিনাকেলে পৌঁছেছি, I had the relaxed life in my life, because and then আমি তখন লাইফকে খুব ইজিলি নিয়েছি, because there is nothing more for me to achieve. জি স্যার, এই পর্যন্ত কয়টা দেশে ঘুরেছেন আপনি? আমি ওইটা তো বললে 50 প্লাস, অনেক আরো বেশি। জি জি, আমার মনে হয় at least 100 প্লাস। দারুণ। 100 প্লাস, জি 100 প্লাস। যত শুধু আমরা এদিকে আপনার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দিকে আমি যাইনি, বাট আফ্রিকা আই ওয়াজ দেয়ার, ল্যাটিন আমেরিকা ছিলাম, নর্থ আমেরিকা ছিলাম, হোল অফ ইউরোপ ছিলাম, হোল অফ মিডল ইস্ট ছিলাম। সো নো রিগ্রেটস, আই রিয়েলি এনজয়েড মাই লাইফ। কোনো বিশেষ কোনো অভিজ্ঞতা আছে কোনো একটা দেশে গিয়ে বা ভালো লেগেছে সেখানকার জীবনযাত্রা? If you look at the beauty and the discipline, Japan is second to none. অনেকে বলে যে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে জাপান এন্ড জার্মান, হাউ দে হ্যাভ কাম আপ, বিকজ অফ দ্য ন্যাশনাল ফিলিং। ওদের এত সিভিয়ার ন্যাশনাল ফিলিং আপনি চিন্তা করতে পারবেন না। দে আর সো ডিসিপ্লিন। এবং জাপানে আপনি গেলে, ইফ ইউ গো দেয়ার, মনে হবে যে প্রত্যেকটা জিনিস ছবিতে আঁকা, সাজানো। এবং জাপানের সাথে অনেকে হয়তো কোরিয়াকে কম্পেয়ার করে, আমি মনে করি কোরিয়া ওদের থেকে 100 years behind in culture and attitude. So that is one of the, আর আপনি যদি ল্যান্ডস্কেপ বিউটি বলেন, নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য গড গিফটেড কান্ট্রি। আমার শুধু গড গিফটেড না, দে হ্যাভ মেইনটেইনড ইট অলসো ওয়েল। আচ্ছা, এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি আই হ্যাভ বিন। হল্যান্ড ইজ অ্যানাদার কান্ট্রি। স্যার, ল্যাটিন আমেরিকা কেমন দেখলেন? ল্যাটিন আমেরিকা ইজ আমাদের দেশের মতোই, লিটল বিট ইন ডিসিপ্লিন, লিটল বিট here and there. So, but people are good. Unfortunately, the rulers are not that good in Latin America. It's just because have and have not solely the gap birat boro, and moral corruption is more there. So, it's a সমস্যা, which is there in every developing country. আর আপনি যে কোনো developing country যদি আপনার meritocracy আপনার মূল্যায়ন না করেন, country cannot come up. তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সিঙ্গাপুর, উজ্জ্বল দৃষ্টান্ত মালয়েশিয়া। আমি সিঙ্গাপুরে গেছি 1977 প্রথম জাহাজ নিয়ে, এখানে ড্রাই ডকিং করার জন্য। আমি যখন সিঙ্গাপুরে বেরিয়েছি, আমি দেখছি রাস্তায় মানুষ আফিম খেয়ে পড়ে আছে। সেই সিঙ্গাপুর দেখেন কোথা থেকে কোথায় চলে আসছে, বিকজ অফ এ বেনেভোলেন্ট লিডার। কখনো মনে হয়েছে কিনা যে কোনো একটা দেশে সেটেল হয়ে যাই? মনে যে হয় না তা না, কিন্তু বাস্তবতার আলোকে বিদেশে যখন আপনি সেটেল করবেন, প্রথম কথা হলো যে আপনি ওই দেশের একটা দ্বিতীয় নাগরিক। সেকেন্ডলি হলো যে কালচারাল অ্যাডপশন, ভেরি ডিফিকাল্ট। 3 নম্বর হলো আপনার চিলড্রেন্স ফিউচার ইজ দ্য 4th ইস্যু।
আপনি ওখানের লোকজন দে অল গো বাই টাইম অ্যান্ড মানি। আপনি ফ্রি টাইমে কোন লোককে পাবেন না আপনার সাথে বসে গাল গপ্প মারার জন্য। এভরিথিং ইজ দেয়ার, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দেম, ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড টু সার্ভাইভ। বাংলাদেশে যদি আমরা একটু সমাজ ব্যবস্থাটা যদি একটু সুন্দর হয়, এটার মতো এত সুন্দর এবং আরামে থাকার দেশ পৃথিবীতে আর কোথাও নেই। বিলিভ ইউ মি, এই যে আপনার কথা বলছি আপনার সাথে, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য এক্সাম্পল। আপনি বাইরে এরকম লোককে খুঁজে পাবেন না আপনার সাথে এসে এই তার জীবনের ইতিহাস বলার জন্য, এবং আপনাদেরও সময় থাকবে না আমার ইতিহাস শোনার জন্য। এটা একটা বাস্তবতা, বিকজ ওইখানে এত মেকানাইজ লাইফ। ওখানে পিপল মুভস বাই ডট, মুভস বাই সেকেন্ডস। ওরা যখন ডিউটি করে রাইট টাইমে ডিউটি করে, যখন অফ করে ওরা অফ করে, এন্ড দেন আফটার দ্যাট ইজ দেয়ার ওয়ার্ল্ড। আপনি ওদের সাথে আর কোনো ইন্টারেক্ট করতে পারবেন না। দে হ্যাভ নো ফ্যামিলি রিলেশনশিপ উইথ ওয়ান আনাদার, দে অল লিভ ফর দেমসেলফ এন্ড দেমসেলফ অনলি। কেন? ওয়েলফেয়ার স্টেটের ডেফিনেশনটা এরকম। আমি যেমন চিন্তা করি আমার ছেলে মেয়েদের জন্য, আমার বাপ চিন্তা করেছেন আমার গ্র্যান্ড চিলড্রেন, ওনার গ্র্যান্ড চিলড্রেনের জন্য, আমি আমার গ্র্যান্ড চিলড্রেনের জন্য করি, কিন্তু আমার ছেলেরা দেখবেন হয়তো তার নিজের ছেলে মেয়ের জন্য করবে। সো দ্যাট ইজ এ ট্রেডিশন উইচ উই হ্যাভ ইন বাংলাদেশ। ওগুলো এখানে নেই। ওগুলো ছিল আমেরিকাতে, ছিল 100 years বিফোর ছিল, বাট ইট ইজ নো মোর দেয়ার। সো আপনি যদি বলেন যে ওয়েল লিভিং এর কথা চিন্তা করেন, মেন্টাল পিস লিভিং কথা বলেন, আই থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য বেস্ট। আপনি চাইল্ড ইস্যুর কথা বলছিলেন স্যার। আমরা তো জানি যে বাচ্চাদের মানে ভালো ফিউচারের জন্য আরো বেশি বাবা মারা চান যে আমরা বাইরে সেটেল হয়ে যাই। যে এটা একটা পর্যায়ে যেতে পারেন, সেটা হলো যে ওয়েন দে আর গ্রোন আপ, আপনার গ্রাজুয়েশন এন্ড মাস্টার্স জন্য যেতে পারেন। কিন্তু আপনি যদি আর্লি লাইফে যান, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ওদেরকে আপনার কালচারটা মধ্যে রাখা। দিস ইজ ওয়ার দ্য ডিফিকাল্টি। তা আমরা যখন এবল হয়েছি, তখন আমাদের ছেলেমেয়েরা অলরেডি গ্রোন আপ হয়ে গেছে। যেমন আমার ছেলে মেয়েরা সবাই বাইরে। আমার ছেলে সে হি ওয়াজ ইন অস্ট্রেলিয়া, সে ফিনান্সিয়াল অ্যানালিস্ট মাস্টার্স করছে, তার ওয়াইফও সেম, শি ওয়াজ ইন ইউকে করেছে। আমার ছোট মেয়ে এবং মেয়ের জামাই দুজনেই ডক্টরেট, দেয়ার পিএইচডি ইন ফিজিক্স, ওরা হংকং ইয়াতে। বাট ওয়েন দে মুভড, ওয়েন দে হ্যাভ গ্রোন আপ, দে আর ম্যাচিউরড, ডেভিয়েশন হওয়ার, কালচারাল ইনফিল্ট্রেশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। কিন্তু তার পরের জেনারেশন তো থেকে যাচ্ছে না, পরের জেনারেশন সেটাই বলছে যে সেই জন্য আমরা যখন আপনি ওই জেনারেশনটাই যাওয়া উচিত, যখন দে আর ম্যাচিউর, দে আন্ডারস্ট্যান্ড হোয়াট দে শুড টেক এন্ড হোয়াট দে শুড নট টেক, নট এট এ ভেরি আর্লি স্টেজ। আর যদি আপনি আর্লি স্টেজে যান, ইউ শুড নট রিপেন্ট ইফ দে গেট ডেভিয়েটেড। এবং যেটা আমাদের অনেকের লাইফে হয়েছে। জি জি জি। আমাদের অনেক ফ্রেন্ড। স্যার, পরিবার নিয়ে যেহেতু কথা একটু বলেই ফেললাম আমরা, মানে আপনার পরিবার একটু শুনি। আপনার কি 2 সন্তান স্যার? না, আমার 3 সন্তান। প্রথমটা মেয়ে, শি ইজ এ ডক্টর, ওকে, শি ইজ এ গাইনোকোলজিস্ট। তারপর ছেলে হলো হি ইজ এ ফিনান্সিয়াল অ্যানালিস্ট, তার ওয়াইফ ফিনান্সিয়াল অ্যানালিস্ট। ছোট মেয়ে শি ইজ এ ডক্টর ইন আপনার ফিজিক্সে, তার হাজবেন্ডও ডক্টর ইন ফিজিক্স। বোথ অফ দেম, দুইজনেই ওরা হংকং পলিউনির টিচার। আচ্ছা, দ্যাটস ইট। আমার 2 নাতি আছে, মেয়ের বড় মেয়ের ঘরে এক নাতি আছে, আর ছেলের ঘরে এক নাতি আছে। আই লাভ এন্ড এনজয় দেম, কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে গ্রোন আপ হতে দেখি নাই, বাট নাও আই সি এভরি ইঞ্চ অফ দেয়ার গ্রোথ। আমার 2টা নাতির কোথায় কি চেঞ্জ হচ্ছে, ওদের কত ইঞ্চি ছোট হচ্ছে। সবাই কি আছেন এখানে নাকি বাইরে না, থাকছেন? ছোট মেয়েটা তো, মেয়ের হাজবেন্ড সব বাইরে আছে, কিন্তু বাকিরা দেশে আছে। আমার ছেলে, দে আর অল ব্যাক হিয়ার, দে আর অল উইথ মি নাও। জি জি। চমৎকার স্যার। আমরা একটু পেশাগত জীবনে ফিরি। স্যার, আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের, বিশেষ করে সমুদ্রকে নিয়ে, সমুদ্র খাতের আপনি অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের যে ব্লু ইকোনমি, সেটা আপনার কাছে কি মনে হয় যতখানি এগিয়ে যাওয়ার কথা ছিল, কোথায় বোধহয় একটু স্থিমিত হয়ে আছে? ব্লু ইকোনমি ইজ এ নিউ কনসেপ্ট ফর দ্য ওয়ার্ল্ড। এটার অনেকগুলি কম্পোনেন্ট আছে, 13টার মতো কম্পোনেন্ট। বাট সমস্যা হচ্ছে যে when you start with blue economy, some people, কিছু লোক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, they have owned it. ওরা নিজেদের জন্য ওন করে ফেলছে। ওন করার জন্য যেটা হচ্ছে যে স্বগোত্রীয় সিনড্রোম বলি আমি, এরা নিজেদের লোকগুলি ওই বিভিন্ন সেগমেন্টে দিতে চাইছে, বাট দে আর নট এক্সপার্ট। সেই জন্য আপনি বলি যে আমাদের এই স্পেশালি ডেভেলপিং কান্ট্রিগুলিতে মেরিটোক্রেসির যদি কোনো মূল্যায়ন না করা হয়, দেশ কোনোদিন উপর দিকে যাবে না। দিস ইজ ওয়ান অফ দি ইস্যু, দ্য ইনজিস্ট। আমি আপনার তো ইটস এ বিট চ্যাপ্টার, বিকজ আমি এটার উপরে বক্তৃতা দিই, অনেক সময় কথা বলি। দিস ইজ ওয়ান অফ দি ইস্যু। বাট বাংলাদেশ যেসব সেক্টরে ধরো আমরা শিপিং এ উন্নতি করতে পারতাম, সেটা হলো যে আমাদের পলিসি মেকিং এ, যে আমাদের উই নিড গুড পলিসি মেকার্স। এবং সেই পলিসি মেকার হতে হলে আপনাকে ওই শিল্প সম্বন্ধে, আপনি যেই বিষয় হোক সেটা সম্বন্ধে আপনার একটা এডুকেশন থাকা উচিত, আপনার একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত, জব এক্সপিরিয়েন্স। তারপরে আপনি ওটার জন্য কিছু দিতে পারবেন।
আপনি যদি যেমন আপনাদের এই টিভির কথাই ধরুন, আমাকে যদি এখন ক্যাপ্টেন এসে বলেন যে এখানে আপনি সেইটা প্রডিউস করেন, আই ক্যান সিট ডাউন, বাট কি করবো, বিভিন্ন লোকের সংস্থা নিয়ে করতে পারবো। কিন্তু আপনি যদি এইটাই আপনার সাবজেক্ট ম্যাটার হয়, যে ইউ গট ইউর এডুকেশন, গট গ্রুম, গুড ট্রেন, সো ইউ আর দ্য রাইট ম্যান হিয়ার। কিন্তু আমরা আমাদের দেশগুলিতে এটা একটা বিরাট বড় সমস্যা। যারে যে দায়িত্ব দিচ্ছেন সে করে কি তার নিজস্ব সকত্তরী সিন্ড্রোমে ভুগে, সে তার নিজস্ব লোকজনকে নিয়ে এখানে ঢুকায়, যার কারণে ওইটাও মানে ফ্লারিশ করতে পারে না। ফ্লাশ করতে পারে না ওটা ওখানে। যেমন তো বাংলাদেশে দেখেন, আমরা শিপ রিসাইকেলিং এ বাংলাদেশ গ্লোবালি নাম্বার 1 2004 সাল থেকে। কিন্তু যখন 2004 সাল থেকে আমরা গ্লোবাল নাম্বার 1 হয়ে গেছি, তখনই কিন্তু অনেক দেশ আমাদের পিছনে লেগে গেছে, এবং তারা এখানে অনেক অর্গানাইজেশনকে এখানে খাড়া করে দিয়েছে টু নেইল আস ডাউন। কিন্তু ডেসপাইট অল দিস, যেহেতু আমাদের আর্থসামাজিক অবস্থার যে রিকোয়ারমেন্ট বা ইকোনমিক্যাল যে রিকোয়ারমেন্ট আছে, সেখানে শিপ ব্রেকিং কিন্তু বিরাট বড় একটা অবদান করে, কারণ আমাদের কোনো ফ্লোটিং মাইন নেই। দিস ইজ এ ফ্লোটিং মাইন। আমাদের কোনো নিজস্ব কোনো আয়রন ওন নাই, কোনো ডিআরআই নেই, কোনো স্পঞ্জ আয়রন নেই। সো ভাসমান লোহাই হলো আমাদের খনি, এবং শুধু সেখানে ভাসমান জাহাজই না, একটা জাহাজের মধ্যে দেয়ার 140 ট্রেডিং আইটেমস। কারণ একটা জাহাজ পুরো একটা দেশের মতো, যে দেশের ফ্ল্যাগ ক্যারি করবে সেটা ওই দেশের ওন। আমি আমেরিকা থাকলো ওইটা বাংলাদেশেরই জায়গা, এবং এটা টোটাল সেলফ সাফিসিয়েন্ট একটা এন্টিটি, এবং সেখানে প্রত্যেকটা লোক স্ট্রেন্ড। ওখানে আপনার কোনো আনট্রেন্ড কোনো লোক নাই, জাহাজে প্রত্যেকটা লোক স্ট্রেন্ড, সার্টিফাইড অ্যান্ড হ্যাজ কম্পিটেন্স। এবং এটা চলে কি কারণে? বিকজ এভরিবডি নোজ দেয়ার জব। সবার কার কি কাজ কাউকে বলতে হয় না। ক্যাপ্টেনের কাজ ক্যাপ্টেন জানে, চিফ অফিসার কাজ চিফ অফিসার জানে, সেকেন্ড অফিসার কাজ সেকেন্ড, থার্ড অফিসার, ফোর্থ অফিসার, আপনার চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, যত বললেন প্রত্যেকটা র্যাঙ্ক ইজ সার্টিফাইড অ্যান্ড কোয়ালিফাইড টু ডু হিজ জব। কেউ কাউকে কোনোদিন বলতে হয় না যে আপনি এটা করেন। অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান মেনটেন্যান্স। ইট ইজ এ সিভিলিয়ান লাইফ বাট হাইলি ডিসিপ্লিন, বিকজ এটা কনসার্নস মাই সেফটি। আমি যদি এটা না করি তাহলে আমার সেফটি জিওপার্ডাইজ হবে, আমার জাহাজের সেফটি জিওপার্ডাইজ হবে। আর যারা আমাদেরকে মানে ভরসা করে কার্গো দিয়েছেন তাদের হার্ম হবে। সো এগুলি লট অফ থিংস আর দেয়ার, মানে এগুলি আপনাকে ইয়ে করতে, যেমন এখন শিপ রিসাইক্লিং হওয়ার পরে লট অফ ইনস্টিটিউশন অনেক ইয়ে করেছে, এবং গভর্নমেন্টের সবচেয়ে বড় দুঃখ হলো যে গভর্নমেন্ট ডাজন্ট আস্ক দ্য ইন্ডাস্ট্রি। কোন একটা রুলস বা রেগুলেশন করা ইন্ডাস্ট্রির মতামত নেওয়া উচিত, কিন্তু আমাদের দেশে সেই ধরনের কোনো মানে প্রেসিডেন্স নেই। যিনি আসেন লঙ্কায় তিনি হন রাবণ, উইদাউট এনি এক্সপেরিয়েন্স, এবং যতদিন এটা চলতে থাকবে ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং বেটার ফর এনি ডেভেলপিং কান্ট্রি, কোনোদিন সম্ভব না। ট্রু ট্রু। স্যার, এই যে সমুদ্রে ঘুরে বেড়ানো প্রায় 100টা দেশ, নিশ্চয়ই কখনো কখনো কোনো সংকটময় পরিস্থিতির সম্মুখীন আপনি হতে হয়েছে। একটু যদি জানতে চাই যে কিভাবে মোকাবেলা করলেন সেই সময়। আমি বেসিক্যালি 2বার ডুবতে বেঁচে গেছি। আচ্ছা। একবার ছিল আমি রটারডামে ছিলাম, তখন ওই আপনার আটলান্টিকে আপনার সাইক্লোন হয়, আর আটলান্টিকের যে সাইক্লোনগুলি হয় এগুলি অ্যাক্রস আটলান্টিক হয়, এগুলি বলে সিরিজ অ্যান্ড ফ্যামিলিজ অফ সাইক্লোন। একটার পর একটা, এরকম 7-8টা সিরিজে একটার পর একটা আসে। তো আমি শোর থেকে এসে ভিতরে হঠাৎ করে আমি ওই টিভি রুমে একটু জাস্টের মুভে দেখলাম যে একটা জাহাজ হাফ ভেসে আছে আর হাফ নেই। আচ্ছা। তো আমি একজনের জিজ্ঞাসা করলাম কি হয়েছে এটা, বলে স্যার এটা ক্র্যাক করে সামনেটা ডুবে গেছে, এটা ফ্লোট করতেছে বাট সিঙ্কিং। ঢুকে আসার কিছুক্ষণ পরেই আমি টেলেক্স পেলাম, আমার বললো যে তুমি এখান থেকে ফিলাডেলফিয়া যাও আমেরিকাতে, মানে ওই বে অফ বিস্কি এবং আটলান্টিক ক্রস করে যাও। বিলিভ ইউ মি, খুবই চ্যালেঞ্জিং স্যার। মানে নট মি, আমার পুরো জাহাজ আতঙ্কিত হয়েছে। যাক, বাট উই হ্যাড নো চয়েস, যেহেতু কমার্শিয়াল কমিটমেন্ট। সামো আমরা বে অফ বিস্কি দিয়ে বেরিয়ে আমরা আর আটলান্টিকে যেতে পারিনি, আমরা ডাইরেক্ট সাউথে চলে গেছি। আচ্ছা। একবারে জিব্রাল্টারের কাছাকাছি এসে তারপরে ডাইরেক্ট সাউথ দিয়ে গিয়ে ফ্লোরিডায় তারপরে আমি উপরে উঠছি। তারপরে আমার যেখানে সময় লাগতো 8 থেকে 9 দিন, সেখানে আমি 15 দিন লেগেছে, বিকজ সেফটি অফ এইটা কিন্তু একটা মাস্টার্স জুরিসডিকশন আছে। আচ্ছা। ইম্যাটার নো ম্যাটার হোয়াট কমিটমেন্ট ইউ আর বিং এন্ট্রাস্টেড উইথ, বাট সেফটি অফ দ্য ভেসেল অ্যান্ড সেফটি অফ দ্য ক্রু ইজ এন্ট্রাস্টেড অন দ্য মাস্টার, জাহাজের ক্যাপ্টেনের উপরে, এবং হি ক্যান ডিসাইড, এন্ড দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান। এই একটা কেস। সেকেন্ড থিং হলো যে আমি জাপান থেকে আসতেছিলাম, আপনার এই প্রথম শার্ক সম্মেলন বাংলাদেশে ছিল। তখন এই শার্ক সম্মেলনের জন্য আর্জেন্টলি আমি যখন লোডিং কমপ্লিট করেছি স্টিল নিয়ে, আমার 19,000 টন একটা জাহাজ ছিল। বললো যে এখানে 50টার মতো নিসান প্রেসিডেন্টও গাড়ি যাবে বাংলাদেশে এই শার্ক সম্মেলনের জন্য। সো আই ওয়েন্ট টু দ্যাট বোট, ওখানে এগুলি সব লোড হলো,
ড্রেসিং টেসিং করলো, সব দেখলাম প্রেসিডেন্ট চিফ অফিসার বললাম যে ঠিক আছে একটু গিয়ে দেখো, আমিও গিয়ে দেখি গাড়িগুলি কি খুব সুন্দর গাড়ি, ভিতরে ঢুকালো সব লেসিং টেসিং করে আমরা ভিতরে বসে দেখলাম যে কেমন লাগে, গুড কেম আপ। যখন আমরা আন্দামান সিতে আসছি, হিউজ অ্যামাউন্ট অফ আপনার টাইফুন, দ্যাট ওয়াজ ক্যাটাগরাইজ 10, 11, মানে 12 হইল হায়েস্ট, 10-11। আমি 3 দিন ছিলাম ওখানে, আমার জাহাজ ঘন্টায় 2 মাইল করে পিছনে যাচ্ছিল। যদি আমার ঘন্টায় 2 মাইল, হ্যাঁ 2 মাইল করে, আমার এই জাহাজের স্পিড ছিল আপনার ধরেন অ্যারাউন্ড 18 নটস, উইচ ইজ অ্যারাউন্ড 29-30 কিলোমিটার। আর আমি তখন 2 নট মানে আপনার 3.5 কিলোমিটার করে পিছন দিকে যাচ্ছে, আগাতে পারছি না। এবং আমার ডেকের উপরে আমাদের আপনার ফরেস্ট্রি ডিপার্টমেন্টের 1.5 থেকে 2,000 টনের উপরে ইনসেকটিসাইড ছিল বিভিন্ন। 3 দিন যাওয়ার পরে মানুষের কোনো খাওয়া দাওয়া নাই, সবাই আমরা লাইফ জ্যাকেট পরে বসে আছি, কখন সেটা ক্যাপসাইজ করে। আল্লাহর শেষ মেহরবানি, স্লোলি আমি আস্তে আস্তে কিনারের দিকে আপনার আন্দামানের শেল্টারে চলে আসলাম। সেটা পাস করে গেল, সেটা উড়িষ্যাতে গিয়া 10,000-এর মতো লোক মেরে ফেললো। বাংলাদেশে একটা জাহাজ আল রহমান বলেছিল, এটাকে নিয়ে ধান ক্ষেতের উপরে উঠাই দিল, মানে কত বড় ডিভাস্টেশন। তখন আমার ওয়াইফ ছিলেন, আমার বড় মেয়ে ছিল, শি ওয়াজ অ্যারাউন্ড কত 4 বা 5 ইয়ার্স ছিল। আমার ছেলে যেটা ছিল, শি ওয়াজ 6 মান্থ প্রেগনেন্ট ছিলেন। সো আই হ্যাড এ ভেরি টাফ টাইম। তখন মাই ওয়াইফ ওয়াজ ভমিটিং এবং আই ওয়াজ ভেরি ওয়ারিড। তো ওকে আমার নর্মালি ক্যাপ্টেনের কেবিনটা উপরে থাকে, সেখান থেকে আমি নিচে নেমে এনে মেন ডেকে এনে ওখানে ওনার্স একটা স্যুট থাকে, ওখানে ওনাকে বসালাম। এই 3 দিন পরে হওয়ার পরে মানে যখন ব্রিজে দেখলাম, এতদিন তো ঝড় আর তুফানের কারণে কিছু দেখা যায় না, পুরো ডেক পরিষ্কার হয়ে গেছে, এই 2,500 সব চলে গেছে। আমার লাইফ বোর্ড একটা ভেঙে হাফ বেরিয়ে গেছে। সো দিজ আর দ্য 2 সিনারিওস আমি আমার লাইফে মনে রাখি, যে গড হ্যাজ গিভেন মি সেকেন্ড এন্ড থার্ড লাইফ। নিশ্চয়ই স্যার, মানে সেই জায়গা থেকে তো অনেক সময় এমন হতে পারতো যে আমি আর আমার এই কাজটা কন্টিনিউ করব না, এরকম কখনো মনে হয়েছে কিনা? কারণ আপনার ফ্যামিলি ছিল স্যার, আপনার সন্তান, আপনি বলছিলেন। তখনই আমি ডিসাইড করেছি যে আমি গো ডাউন। কারণ মেয়ে যখন 5-6 বছর হয়ে গেছে, তার স্কুল গোয়িং সময় হয়েছে, তখন আমি আই রিয়েলাইজ যে ইট ইজ টাইম ফর মি টু টেক এ ব্রেক। এবং মাই ওয়াইফ ইজ এ ব্রিলিয়ান্ট লেডি, শি ইজ আই এম ভেরি গ্রেটফুল। কারণ সিফেরারদের আসলে ওয়াইফ ইজ দ্য বিগেস্ট, আল্লাহর পরে ওয়াইফ ইজ দ্য নেক্সট ওয়ান। কারণ আমরা যেহেতু চাকরি করি, বাইরে বাইরে ঘুরি, এই ছেলে মেয়ের সমস্ত টোটাল কেয়ারটা আমাদের ওয়াইফদের নিতে হয়। এবং সিফেরার্স বেসিক্যালি ফাউন্ডেশন ইজ দেয়ার ওয়াইফ, এবং দে আর ভেরি ম্যাজেস্টিক লেডিস, আই রিয়েলি অ্যাডমায়ার দেম। এই কারণে যে হয়তো আমরা don't say thank you, but I tell to all the seafarers' wives, thank you so much that you have sacrificed so much of your life for the seafarers themselves and also for their children, for their families and the greater families. It is unbelievable. নিশ্চয়ই স্যার, চমৎকার আপনার এই কৃতজ্ঞতা বোধটাই আসলে থাকা উচিত আমাদের সকলেরই আসলে। নিশ্চয়ই I mean, কতটুকু এটা ইম্পর্টেন্ট আপনি দেখবেন, কারণ আমার ছেলে মেয়েগুলি, my wife has groomed them in such a way that whatever they earn, তার একটা certain amount they always donate for charity. এগুলি তো আনথিঙ্কেবল, আমি নিজেও কোনো চিন্তা করিনি। নিশ্চয়ই এগুলি হলো যে it is your luck that you have a wife, and seafarers are wife by nature, হয়তো আল্লাহ প্রদত্তই, they are all great women. নিশ্চয়ই And we admire them. And I always say thank you to all these beautiful ladies. They have glorified our life through their sacrifices. নিশ্চয়ই স্যার, লাইফ পার্টনার দ্বারা ব্লেসড হয়, এটা একটা বিশাল ব্যাপার। স্যার, আমরা একটু জানি যে আপনি PL480 খাদ্য সহায়তা কার্যক্রম, যেটা সেই ধরনের কাজ করার সময় আপনি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এটা নিয়ে যদি একটু আমরা জানতে চাই। যেমন PL480 একটা আমেরিকান এইড গম, এই গমগুলি যে একবার খুব ফ্রেশ গম তা না, এই গমগুলি ওরা এলিউশন আইল্যান্ডে ফেলে দেওয়ার আগে ওরা গরিব দেশগুলিতে দেয়। তো আই ওয়াজ ইনভলভ উইথ আমেরিকান কোম্পানি। যেহেতু আমি আমার শিপ লাইফে আমি অনেক মানে এক জাহাজ থেকে আর জাহাজকে অ্যালংসাইড নিয়ে যাওয়ার স্টেজ বলে শিপ টু শিপ ট্রান্সফার আমি অভিজ্ঞ ছিলাম। আমি 2 বছর যখন ক্যাপ্টেন ছিলাম আমি এই কাজ করতাম, তো যার কারণে আমার একটা পূর্ব অভিজ্ঞতা ছিল। তো অভিজ্ঞতার কারণে ওরা তখন আমাকে খুঁজে বের করলো। আমার সেই সময় স্যালারি ওয়াজ ভেরি হাই, খুব হ্যান্ডসাম স্যালারি। আমি সাউথ আফ্রিকা মানে আফ্রিকাতে কাজ করতাম। তো কাজটা ছিল যখন আমেরিকান জাহাজে করে ট্যাঙ্কার করে 1.25 লাখ টন আপনার হুইট আসতো। তো এগুলো আমরা হুইটগুলি করতে গিয়ে আপনার ভ্যাকুমেটার মেশিন আছে, কতগুলি মেশিন দিয়ে সাক করে আমরা
ছোট ছোট লাইটার মানে এগুলো আপনার 30 থেকে 40,000 টন মাল ক্যারি করে। জি। এইসব লাইটার দিয়ে এগুলি লোড করতাম, লোড করে এগুলো আবার আমরা জেটিতে এনে ব্যাগিং মেশিন থাকতো, সেখান থেকে আমরা ব্যাগিং মেশিন দিয়ে অটোমেটিক ব্যাগ বানিয়ে লম্বা লম্বা ট্রেলার ছিল 30 টন গন্ডল, ফিঙ্গার হুইলস অফ আফ্রিকা এইসব আমরা লোড করে ল্যান্ডলক কান্ট্রিগুলোতে আমরা ডোর টু ডোর সার্ভিস করতাম। সো দিস ওয়াজ অ্যান এক্সেলেন্ট অভিজ্ঞতা। এবং সেখানে আমি দেখছি যে আফ্রিকার যে দারিদ্রতা কি পরিমাণ। আমি ওখানে যে ব্যাগিং মেশিনের জন্য ব্যাগ আনছি আমরা, যে টোটাল কার্গোগুলো 1.25 লক্ষ টন করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ ব্যাগ আমরা নিয়ে আসছি। লোকরা এখানে আপনার কাজ করতে এসে সবাই ব্যাগ কেউ ওটা দিয়ে ছিদ্র করে 2 হাত কাটে ওরা ওটা জামা বানায় ফেলছে, ওরা খালি গায়ে আসছে, কেউ ওগুলি নিয়ে গেছে তার ঘরের চাল দেওয়ার জন্য। তা আমার যে সুপারভাইজার ছিল সে এসে খালি বলতো যে ক্যাপ্টেন এগুলি ওরা নিয়ে যাচ্ছে, আমাদের তো শর্ট পড়ে যাবে। আমি বলছি ডোন্ট ওয়ারি, নিয়ে যাও, হি হ্যাজ গট এ বিগার প্রবলেম দ্যান মাইসেলফ, আমার চেয়ে তার প্রবলেম বড়, লেট হিম সলভ হিজ প্রবলেম। এবং শেষ আমার শর্ট হচ্ছে, শর্ট হওয়ার পর আমি যখন দেখছি শর্ট হবে, আমি আবার সাউথ আফ্রিকা থেকে আবার 2 কন্টেনার নিয়ে এসে উই ফিনিশ দ্য ওয়ার্ক। সো আফ্রিকাতে না গেলে বাস্তবিকে বুঝা যে হোয়াট কাইন্ড অফ মানে ডিফিকাল্ট লাইফ দ্য নর্মাল পিপল হ্যাভ, আনথিঙ্কেবল। নিশ্চয়ই স্যার। স্যার, আপনার আন্তর্জাতিক যে সনদ SOS সেটা অর্জন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসওসি যেটা আপনার স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স, বেসিক্যালি আমি তো ধরুন আওয়াজ দেয়ার ইন IMO, এই আপনার স্পেশালি শিপ রিসাইক্লিং এর যে রুলস, ইন্টারন্যাশনাল যেটা রুলস হয়েছে এখন, যেটা ম্যান্ডেটরি হয়ে গেছে বাংলাদেশের জন্য গ্লোবাল ইয়ার জন্য, এটার আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এবং আমি 2005 সাল থেকে 11 সাল 6 বছরের উপরে কাজ করেছি। এবং ইট ওয়াজ এন ইউনিক একটা আপনার কনভেনশন শিপ রিসাইক্লিং উপরে। এবং বেসিক্যালি এটা একটা জাহাজের ক্রেডল টু গ্রেভ কনসেপ্ট বলি আমরা, যে এটার ডিজাইন, কনস্ট্রাকশন, অপারেশন অ্যান্ড রিসাইক্লিং। কারণ আগে যেগুলি জাহাজ বিক্রি হয়েছে ওগুলি যে রিসাইকেল হবে এই চিন্তা নিয়ে হয়নি, কিন্তু এখন চিন্তা হয় ওটা নিয়ে। তার মানে আপনি যে মেটেরিয়ালগুলি লাগাবেন দেয়ার হ্যাজ টু বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং কোনো বিষাক্ত জিনিস লাগানো যাবে না, এগুলো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, আই ওয়াজ পার্ট অফ দ্যাট রুলস। IMOর প্রত্যেকটা কনভেনশনের জন্য ইমপ্লিমেন্ট হওয়ার জন্য এনফোর্সমেন্টের 2টা রিকোয়ারমেন্ট থাকে, যে এতটুকুনি দেশ 15টা দেশ এটা সাইন করতে হবে, 15 বা তত, এবং সেই 15 যে যতগুলি দেশ সাইন করবে তারা গ্লোবাল শিপিং এর 40% ওনার হতে হবে, নাহলে এককভাবে আপনি করতে পারবেন না। কিন্তু এই হংকং কনভেনশনটা ছিল একটা এক্সেপশনাল, যেখানে একটা 3 নম্বর ক্লজ ছিল। সেই ক্লজটা ছিল যে 15টা দেশ ঠিক আছে 40% ওনারশিপ থাকবে, কিন্তু ওদের গত 10 বছরে 3% রিসাইক্লিং ক্যাপাসিটি থাকতো, যাতে আমাদের মতো রিসাইক্লিং দেশ যারা আছে তাদেরকে যেন তারা দলিত মতিত করে ওটা রেটিফাই করতে না পারে। সো বাংলাদেশের বিগ রোল, বাট আনফরচুনেটলি আমাদের গভর্নমেন্টের পলিসির ফেলিওরের কারণে উই মিস দ্য ট্রেন। আমরা স্যার আশা করি যে ভবিষ্যতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই 1 ঘন্টা একেবারেই যথেষ্ট নয় আপনাকে জানার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ যে আপনি আমাকে একটা অপরচুনিটি দিয়েছেন। বাট আমি মনে করি যে ওভারঅল মেরিটোক্রেসি ইজ দ্য ফার্স্ট চয়েস। এবং আমার মনে আজকে যারা শুনছেন বা শুনবেন তাদেরকে আমরা বলবো যে এটা একটা অ্যাডভোকেসি করেন এভরি লেভেল অফ লাইফ, and that will make life easy for all people in Bangladesh. Thank you so much. অসংখ্য ধন্যবাদ স্যার।